4 নম্বর ছবিটা অসমাপ্ত রয়ে গেছে। দেখুন, মর্মান্তিক বেদনা দেব, এটাই বলবো যে অনেকটা সত্যি একজন অপরাজিত, নিজের মেজাজে চলা একজন মানুষ, তার চলে যাওয়াটা বর্ণনা করা তো যায় না। যে রাজকীয় মেজাজে মাথা না নামিয়ে থাকতেন, সেই মেজাজেই কিন্তু রাজার মতো রাজার বিদায় যাতে হয়, আমরা সেই প্রতীক্ষায় রয়েছি। পিজিতে তার দেহ গেছে, পোস্টমর্টম হবে নিয়ম মেনে, তার মেয়ে বিদেশ থেকে ফিরবেন কালকে, তো তারপর নন্দনে দেহ যাবার কথা রয়েছে এবং সেখান থেকে কাউরাতে তার কাজ তিনি রেখে গেছেন। আর যা আমাদের শিখবার জন্য, ভাববার জন্য, আবার বলছি, তিনি সত্যই অপরাজিত। তার সঠিক তদন্ত হবে এবং হচ্ছে। দায়িত্বশীল যারা ব্যক্তিরা রয়েছেন তারা এই কাজের মধ্যে দিয়ে রয়েছেন। সম্মানীয় মুখ্যমন্ত্রী এমন একজন গুণী মানুষের প্রয়াণে শোক প্রকাশ করেছেন, এইটুকু বলতে পারি। লাস্ট কাজটা চলছিল, আর একটা নতুন ছবি আমরা শুরু করেছিলাম। আমরা তো মানে অলরেডি প্রি প্রোডাকশন চলছিল। পরশু দিনও আমার সাথে কথা হয়েছিল, আমাকে কনসেপ্ট নোট পাঠিয়েছিল। 21 তারিখে আমি ওনার বাড়ি থেকে মিটিংও করেছি। 22 তারিখে ওনার জন্মদিনের দিনও কথাবার্তা হয়েছে। তো ইটস ভেরি আনফর্চুনেট যে অনেকটা চলে যাওয়াটা আমি মনে করি বাংলা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির সব থেকে বড় লস। দেখুন, অনেকটাকে তো সবাই জানেন, অনেকটা মানে সে 5 বছর 10 বছর ওরকম একটু মিউজিক্যাল একটু ইয়ে, তো ওটা থেকে তো বোঝা যায় না। বাট অনেকটা ইজ অনেকটা। কি বলবো বলো, তোরা তো সবাই বললেন, নতুন করে কিছু বলার নেই। হয়তো সবাই যেটা বললো, রুদ্র বললো শুনলাম, উনি অপরাজিত থাকবেন এবং নিজের যে ওনার মতাদর্শ চেতনায় উনি দৃঢ়ভাবে ছিলেন। আজকালকার দিনে এরকম লোক পাওয়া ক্রমশ কমে যাচ্ছে, কিছু বলার নেই। আমি এখনো খুবই শকে আছি। একজন স্পষ্টবাদী মানুষ জিতুদা এইটা অনেকটা করতে পারেন, এটা ভাবতে পারিনি, এটা অসম্ভব। এই তুমি বলছি লাস্ট আমার মজা করে অনেক কিছু বলতেন বা অফ অ্যান্ড অন হয়তো কিছু একটা বলতেন, বাট অনেকটা অ্যাকচুয়ালি করতে পারেন। এখনো বোধহয় আমরা ভাবতে পারছি না বা এটা ঘটেছে, এটা যে সম্ভব, এটা অনেকটার পক্ষে এটা ভাবতেই পারছি। কি বলতে চাইবেন যদি এরকম একটা মর্মান্তিক ঘটনা হঠাৎ করে এরকম একটা ঘটনা? আমরা দুজনেই পিতৃহারা ওরা, মানে আমি কিছু বলার নেই, এর কোনো রিয়াকশন হয় না। কি রিয়াকশন দেবো? লাস্ট 1.5-2 বছর ধরে আমি কন্টিনিউয়াসলি ওনার কাছে যেতাম, লিখতাম, ওখানে ওর সাথে আলাপ, ওখানেই প্রেম, তারপর ওখান থেকে বিয়ে, তারপরে আমরা যেতাম, থেকে চিনি, আমরা মাঝে মাঝেই চলে যেতাম, গল্প করতাম, আড্ডা মারতাম। উনি গাইড করতেন, দরকার হলে উৎসবকে বকতেন, দরকার হলে আমাকে বকতেন, উনি দরকার হলে আমরাও ওনাকে বকতাম, আমরাও দরকার হলে বকতাম। বুঝতে পেরেছিলেন এটা বোঝা সম্ভব না? না, এটা কেউ বুঝতে পারে বলে আমার মনে হয়। কোনো কারণে ওরকম অ্যাকিউট অবসাদ কিছু ছিল না যাতে এরকম একটা ঘটনা ঘটে। খারাপ প্রত্যেকটা লোকের, আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেখানে কে একেবারে বলতো মানে মাইন্ড স্পেসেতে ভীষণ হ্যাপি। আর যদি একজন মানুষ চিন্তা করেন, তার যদি মাথাটা শার্প হয়, তার যদি বুদ্ধিবৃত্তি মেরিট বেশি থাকে, তাহলে তার তো আরো ডিস্টার্ব থাকার কারণ আছে। তবে মাথা কিন্তু একদম শার্প ছিল, লজিক্যালি ভাবছিলেন একদম, মানে ফিল্মের ব্যাপারে ওনার যে একটা ছবি নিয়ে কথা হচ্ছিল, ওইটা উনি কেন করতে পারবেন না সেটা ক্লিয়ার, যে লজিকটা ওয়াজ ভেরি ক্লিয়ার, কোনো কনফিউশন নেই যে কেন করতে পারবেন না। মানে তো কিছু চিল্লাবে না, এই কি হসপিটাল এটা?
প্লিজ প্লিজ একটু সাইড দেবেন দেখে দিন সাইড দেবেন প্লিজ চিল্লাবেন না কি হসপিটাল তো একটু দাঁড়ান একটা ম্যাডাম প্লিজ একটু সাইড ম্যাডাম তুমি একেবারে আশা এখান করেছিলে? থেকেই তো বোঝা যায় যে মানুষ আমাদেরকে বুঝতে হবে, আমাদের কাছের মানুষদের সাথে আমাদের বারবার যোগাযোগ করতে হবে, বারবার যোগাযোগে থাকতে হবে, আমাদেরকে দায়িত্ব নিয়ে আমাদের কাছের মানুষদের অবস্থাটা বুঝে নিতে হবে। এইটুকু বুঝলাম, এইটুকু শিক্ষা পেলাম এটা থেকে যে আমাদেরকে বুঝে নিতে হবে। না, কতটা মর্মান্তিক। গেটটা ছেড়ে বলুন না তাহলে গেটটা ছেড়ে আমার কাছে বিশেষভাবে মর্মান্তিক, কারণ উনি আমার ক্লাসমেট ছিলেন। আমরা একসঙ্গে সেন্ট জেভিয়ার্স কলেজে পড়তাম, একই ইয়ারে। উনি ইকোনমিক্স অনার্স, আমি ম্যাথমেটিক্স অনার্স। তারপর আমরা একসঙ্গে নাট্য জগতে প্রবেশ করি। ওর নাটকে আমি অভিনয় করেছি, আমার নাটকেও করেছি। অতএব ভাবতেই পারছিলাম, মর্মান্তিক বললে বোধহয় কম বলা হয়, যে হঠাৎ এটা ঘটতে পারে। যেমন ঋতুপর্ণ ঘোষ হঠাৎ একদিন চলে গেলেন, আর ইনিও এত ভালো কাজ করতো অনেক, এবং এখন বিশেষ প্রয়োজন ছিল অনেকের মতো পরিচালকের, বিশেষভাবে প্রয়োজন। একটা ডামাডোলের বাজারে দারুণ কিছু কাজ বার করতে পারতো, কিন্তু মানে অদ্ভুত ভাবে চলে গেল। আমি কেন, কি হলো, কিচ্ছু বুঝতে পারছি না। অনেকদিনই অসুস্থ ছিল তো, এবার নানা রকম সমস্যা অসুখের জন্য আগে ছবিটা ইনকমপ্লিট হয়ে গেছিল। ওর ছবি নতুন কাজ শুরু করার কথা ছিল, জন্মদিনের দিন ওর সঙ্গে আমার কথাও হয়েছে। লাস্ট কবে কথা হয়েছিল? জন্মদিনের দিন রাত্রি মানে 22 তারিখ। কি বলে তখন বললো আমি নতুন কাজ শুরু করছি, তাই নিয়ে কত ভালো ভালো কথা হলো। এইরকম যে কাণ্ড হয়ে যাবে তা তো বুঝতে পারিনি। মেনে নিতে হবে, কিছু তো করার নেই। এখন ওকে নিয়ে গেছে পোস্টমর্টমের জন্য। এই যে কোনোভাবে কি বুঝতে পেরেছিলেন যে এরকম হতে পারে? না ভাই, ও অনেক শক্ত মনের, নানা রকম সমস্যা সবার জীবনে থাকে, তাই জন্য এত বড় সিদ্ধান্ত নেবে বুঝতে পারি, বুঝতেই পারি। মর্মান্তিক একটি ঘটনা, যে ঘটনাটাকে নিয়ে সত্যি কিছু বলেন, কিন্তু অনেকটার মতো একজন স্ট্রং পার্সোনালিটি, সেই মানুষটার এরকম ভাবে চলে যাওয়া আর কি। দেখো, আমার মনে আছে অনিক দত্ত যেদিন ওই হঠাৎ করে, এটা কেউ জানতো না, কেউ এটা আশা করেনি, মানে কেউ প্রস্তুত ছিল না এরকম একটা ঘটনা ঘটবে। ফিল্ম ফেস্টিভ্যাল চলার সময় হঠাৎ করে অনিক দত্ত একদিন ফিল্ম ফেস্টিভ্যালের একটা সেমিনার এই বলে দিলেন যে পৃথিবীর আর কোথাও এই জিনিস হয় না যে আমাদের পশ্চিমবাংলায় হয়, ফিল্ম ফেস্টিভ্যালে মুখ্যমন্ত্রীর এতগুলো ছবি। তো সেই সময় মঞ্চে বসে, আমি কারোর নাম করতে চাই না, সেটা হয়তো এখন সেই অবকাশ নয়, কিন্তু অনেক স্বনামধন্য তথাকথিত পরিচালকও সেই সময় বলেছিলেন, তারা একটু অস্বস্তিতে পড়ে গেছিলেন যে না না, আবার এইসব কেন, সরকারকে চটিয়ে দেওয়া হচ্ছে কেন। তা আমার মনে আছে তখন অনিক দত্তকে অনেকে প্রশ্ন করেছিলেন যে এর ফলে আপনি এই যে মুখ্যমন্ত্রীকে নিয়ে, তৎকালীন মুখ্যমন্ত্রী, তাকে নিয়ে আপনি যে কথাটা বললেন, এরকম চ্যালেঞ্জ করলেন, এরপরে আপনার কোনো অসুবিধা হবে না কাজ করতে পশ্চিমবাংলায়? আমার এখনো মনে আছে অনিক দত্তর উত্তরটা। উনি বলেছিলেন যে কেউ কেউ মাথা নিচু করে মার্সিডিজ চড়ে, আর কেউ কেউ মাথা উঁচু করে মারুতি গাড়ি চড়ে। দরকার হলে আমি সারা জীবন মাথা উঁচু রেখে মারুতি গাড়ি চলবো, রিক্সা চলবো, তাও ভালো, আমার মাথা নিচু করে মার্সিডিজ চড়ার দরকার নেই। এবং সত্যি ওই টার্মসেই নিজের জীবনটা উনি কাটিয়েছেন। তারপরও বিভিন্ন সময়, ভবিষ্যতের ভূত সিনেমার সময়, অপরাজিতার মতো একটা ছবি যেটা গোটা পৃথিবীতে সমাদৃত হলো, কিন্তু তার নিজের শহরের ফিল্ম ফেস্টিভ্যালে সেটাকে দেখানো হলো না, নিজের শহরে সেটা নন্দনে দেখানোর সুযোগ দেওয়া হলো না। এত কিছু হয়েছে ওনার ওপর। এরকম ঘটনা ঘটেছে, আপনারা জানেন, গত লোকসভা ভোটের দিন ওনার নামে ওখানকার লোকাল পাড়ার তৃণমূলের কিছু লোকজন থানায় এফআইআর করে থেকে শুরু করে, যাই হোক, এখন হয়তো এগুলোকে নিয়ে আলোচনা করার সময় না, কিন্তু আমি এইটা বলছি যে এত রকম ভাবে চাপ দেওয়ার চেষ্টা হয়েছিল, এত কিছু হয়েছিল, কিন্তু কখনো একটা দিনের জন্য কখনো কম্প্রোমাইজ করেননি। তার অসংখ্য গুণগ্রাহী, তার সহকর্মী, তার যারা তার সঙ্গে কাজ করেছে, যারা তাকে তার সিনেমার মাধ্যমে জেনেছে, এবং আপরাইট, অনেস্ট, এবং তার নিজের শিল্পের প্রতি সে একইভাবে অনেস্ট থেকে সে কাজ করেছে। কিন্তু কিছু করার নেই,
মারা গিয়ে সেটাই আমাদের মেনে নিতে হবে, কিন্তু আরো অনেক কিছু তার কাছ থেকে আমরা পেতে পারতাম, সমাজ পেতে পারতো, বাংলার চলচ্চিত্র পেতে পারতো, দেশের চলচ্চিত্র তাকে পেতে পারতো। আমি তার পরিবারের প্রতি শোক করছি, তার যারা গুণগ্রাহী মানুষজন আছেন সহকর্মীদের তাদের প্রতি শোক জানাচ্ছি। আর এরকম মৃত্যু হোক কারোরই, সেটা আমরা কখনোই কামনা করি না। এর আগে সিনেমা বানিয়েছিলেন, সেটাকে কেন্দ্র করে যথেষ্ট আলোচনা হয়েছিল, দীর্ঘদিন থেকে কাজের তার সেটা ব্যানও করে দেওয়া হয়েছিল। যারা বাধা দিয়েছিল, যারা রিলিজ করতে দেয়নি, যারা ক্রিয়েটিভ আর্টকে মেরে ফেলতে চেয়েছিল বাংলায়, তারা এটা থেকে শিক্ষা নেবে এবং ভবিষ্যৎ শুধু নয়, ভবিষ্যতে তাদেরকে এই ভূত তাড়া করবে। এমন একটা মানুষ যিনি সবসময় বলতেন যে লড়তে হবে, আমাদের করতে হবে। আমি ভাবতেই পারছি না, মানে বিশ্বাস করতে পারছি না, ভীষণই দুর্ভাগ্যজনক ঘটনা। এবং এরকম একটা ঘটনা আমাদের ইন্ডাস্ট্রিতে ভাবা যায় না, সবাইকে নাড়িয়ে দিয়েছে ওপর থেকে নিচ সবাইকে। আমরা একসাথে, আমি অনেকদের কাছে বিজ্ঞাপনের কাজ, অনেকদের সাথে বহু কাজ করেছি এবং আমরা বিজ্ঞাপনে কাজ করার শুধু নয়, ইয়ার্কি ঠাট্টা ফাজলামি, কত কাজটা যে কত সহজভাবে করা যায় সেটা উনি শিখিয়েছেন। সেই মানুষটা আমার সাথে এই ভোটের আগে, ইলেকশনের আগে, ইলেকশনে ওই লড়তে হবে, করতে হবে। না, কখনোই মনে হয়নি, কখনোই মনে হয়নি উনি মানসিকভাবে এরকম ভাবে ভেঙে পড়তে পারে, এটা মনেই হয়নি কখনো। কিছু বলার নেই, অনেক চলে গেছে, এটা সত্যি। এবার আর আমরা ওদিকে যাই, ওইদিকে যাই। কোথায় যাবো? পাচ্ছি, পাচ্ছি, দেখুন, এগুলো তো এখন স্পেকুলেশন, এখন আমার পক্ষে তো বলা সম্ভব না এটা। কিন্তু আমি এইটা বলতে পারি যে আমার নিজেকে, আমাদের সবারই, অনেকেরই হয়তো নিজেকে অপরাধী লাগছে বা লাগা উচিত। মানে কোনো জায়গায় মনে হচ্ছে হয়তো আমাদেরই আরো বেশি খবর রাখা উচিত ছিল, আরো নিয়মিত যোগাযোগ করলে, কথা বললে হয়তো আরো ভালো হতো। এখন আর এগুলো ভাবা ছাড়া আর কি করার আছে। এখন এখন এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে পোস্টমর্টমের জন্য। তারপরে ওনার মেয়ে রাই বিদেশে থাকে, ও ইউরোপ থেকে ও খবর পেয়ে এখন ওখান থেকে রওনা হয়েছে, একটু পরে ফ্লাইট নেবে ওখান থেকে। মোটামুটি এক্সপেক্টেড কালকে 3টে সাড়ে 3টে নাগাদ ও কলকাতায় মানে পৌঁছবে। তারপরে ওর সাথে কথা বলেই সরকারের পক্ষ থেকে রুদ্রনীল ঘোষ এসেছিলেন, তিনি অফার করেছেন, আমরা তার জন্য তার কাছে কৃতজ্ঞ। তারা বলেছেন তারা নন্দনে নিয়ে যেতে চান। এবার এই ব্যাপারে তো ফাইনাল ডিসিশন পরিবারই নিতে পারে, তো সেটা বৌদিও বললেন যে রায়ের সাথে কথা, ওনার মেয়ের সাথে কথা বলেই ফাইনাল সিদ্ধান্ত ওনারা নেবেন। যাই হোক, তারা মিলে যা ঠিক করবেন সবাই মিলে সেটাই হবে। হ্যাঁ, কিন্তু যা হবে কালকে 3টে সাড়ে 3টের পরে। মানে ওরা গভর্নমেন্ট থেকে অনুমোদন করেছে।